বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকের ডিসেম্বরের প্রথম দিন আজ। ডিসেম্বর বাঙালির বাংলাদেশের জনগণের বিজয়ের মাস। 1971 সালে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, তারও আগে দীর্ঘ 25 বছরের সংগ্রামের মধ্য দিয়ে ফসল হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ। যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিল 1971 সালের 26শে মার্চ, এবং আগামী বছরে অর্থাৎ 2021 সালের মার্চে বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন করবে। এক ভিন্ন রকমের পরিস্থিতি গোটা পৃথিবী জুড়েই। প্যান্ডেমিক কোভিড-19 গোটা পৃথিবী থেকে ওলট পালট করে দিয়েছে বাংলাদেশকেও অনেক ক্ষেত্রেই। জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধনের এক আপ্রাণ চেষ্টা, এবং এর মধ্যেই হয়তো আমরা সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করবার চেষ্টা করব। কতটা আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে করা যাবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। তবে এটি নিশ্চিত করেই বলা যায় যে নানাভাবে নানা মাধ্যমে আমরা বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করব যে আমরা আসলে 50-এ কতটা এগুলাম, কতটা পিছিয়ে পড়লাম, কতটা যেতে পারলাম, আমাদের অগ্রগতির পথে চ্যালেঞ্জ কী, অন্তরায় কী, সেসব নানা বিষয়। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন নিজে একজন মুক্তিযোদ্ধা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, এবং আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য গোলাম সরওয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আব্দুল সালাম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে 50 বছর হতে যাচ্ছে বাংলাদেশের, এবং অনেক লক্ষ্য, অনেক স্বপ্ন, অনেক অঙ্গীকার, কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, এবং ভিন্ন একটা প্রেক্ষাপট আসলে প্যান্ডেমিক। এবং প্যান্ডেমিক আমি যেটি বলছিলাম যে অনেক কিছু কি ওলট পালট করে দিয়েছে, অনেক আনন্দকে ম্লান করে দিয়েছে। তারপরেও আমরা নিশ্চয়ই চেষ্টা করব চুলচেরা বিশ্লেষণ করবার। আপনাকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, দলের নেত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বিজয়ের মাসের শুভেচ্ছা জানাই। এবং আমার সাথে যিনি আলোচনা অংশগ্রহণ করছেন সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী জনাব মিলন সাহেবকেও ধন্যবাদ জানাই। বিজয়ের 50 বছর, আসলে এটা অনেক সময়। যে স্বপ্ন নিয়ে একদিন যুদ্ধে গিয়েছিলাম এবং ডিসেম্বর মাসের যখন ভাবছিলাম যে বিজয়ের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, কখন ঢাকায় যাব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে দেখা হবে, যারা মুক্তিযুদ্ধ যারা বেঁচে আছে তাদের সাথে মিলন হবে, এবং নতুন একটি দেশ পাবো যে দেশে, আর সেই সময় অন্তত আমার, কারণ সেই সময় আমি নরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম যখন আমি যুদ্ধে যাই ম্যাট্রিক পাশ করার পরে, তখন দাড়ি মোচো ঠিক মতো উঠে নাই। সেই সময় যুদ্ধকালীন সময় প্রন্ত বিকেলে মাঝে মাঝে এটাই ভাবতাম যে দেশ স্বাধীন হবে, পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না, ঢাকার রাজপথে আর মিছিলেরও প্রয়োজন হবে না, আর সেখানে রক্ত তো ঝরবেই না। সেই স্বপ্ন নিয়েই যখন 16ই ডিসেম্বর আসলো, তার পরবর্তী পর্যায়ে যতটা দিন যেতে থাকলো একের পর এক স্বপ্নটা ধূসর হতে থাকলো। অস্ত্র জমা দিয়ে দিলাম, কিন্তু জমা দিয়ে দেওয়ার পরও মনে হলো না যে সত্যিকার অর্থে যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে অস্ত্র তুলে নিয়েছিলাম এই দেশের জন্য, সেটা যে বাস্তবায়ন হয়েছে বা হবে, সেটাও যতই দিন যাচ্ছে ততই যেন সুদূর প্রসারী মনে হচ্ছে। স্বাভাবিকভাবেই আবার সেই বয়সে, সেই অবস্থায়, সেই মুক্তিযুদ্ধের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক ধারার জন্ম হলো সে সময়,
ক্ষমতাসীন সরকারের, তারা মুক্তিযুদ্ধের স্বপ্নকে যেহেতু বাস্তবায়িত করছে না বা গণতন্ত্র ফিরে পাচ্ছি না, ভোটের অধিকার সেই সময় ক্ষুণ্ণ হচ্ছে, স্বাভাবিকভাবে আবার সে সময় থেকে আবার সেই প্রতিবাদ। অর্থাৎ বলা চলে যে দীর্ঘ জীবনের অনেকগুলো বছর চলে গেল সেখানে, এবং মুক্তিযুদ্ধের পরে এখন তো অবশ্যই মনে পড়ে যে সেই সময় অনেকেরই স্বপ্ন ছিল যে দেশ স্বাধীন হবে, স্বাধীন হওয়ার পরে আমরা একটা ভালো জীবনে ফিরে যাব এবং শিক্ষাঙ্গনে একটা ভালো মুক্ত বাতাস বইবে, সামাজিক প্রত্যেকটা অঙ্গনেই সেই পরিবেশ সৃষ্টি হবে, কিন্তু কোথাও সেটা হলো না। এবং বলা চলে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, শেষ মুহূর্তে বলা চলে যে স্বাভাবিকভাবে ৭০-এর নির্বাচন হলো, নির্বাচনের পরে অন্তত সবাই আশা করুক না করুক, আওয়ামী লীগ তো আশা করেছিল যে মেজরিটির দল হলো আওয়ামী লীগ, তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় দিবে। যদিও সেই সময় থেকেই আমাদের মধ্যে অন্তত ছাত্র অবস্থায় কোনো হিসাবই আমরা মিলছিল যে কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতা দিতে পারে না, এই পাকিস্তান ক্ষমতা দিতে পারে না। সো আমাদেরকে আলটিমেটলি স্বায়ত্ত শাসনের তো প্রশ্নই আসে না। সো আলটিমেটলি আমাদের স্বাধীনতার পক্ষেই যেতে হবে। যখন ৭০-এ নির্বাচন করি তখন এখনো মনে আছে যে সেই সময় আমাদের স্লোগানই ছিল যে স্বাধীনতার পক্ষে ভোট দেন। আমরা ছাত্র অবস্থায় সেটাই ভোট চেয়েছিলাম, স্বাধীনতার পক্ষে। তাই স্বাভাবিকভাবে কিন্তু স্বাধীনতার পরে আমাদের সেই স্বপ্নই রয়ে গেল, সেই গণতন্ত্র অধরা রয়ে গেল। এখনো গণতন্ত্র যেন একটা সোনার হরিণ, মানে কোনোভাবে গণতন্ত্রটাকে আমরা ধরতে পারছি না, ছুঁতেও পারছি না। আজকের স্বাধীনতার ৫০ বছর পর যখন পূর্তি করতে যাচ্ছি আমরা, সেই অবস্থায় সেই একই জায়গায় মনে হয় আমরা দাঁড়িয়ে আছি। আগে ছিল একটা বহিঃশক্তি বা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সেই সময় আমরা লড়াই করেছি, কিন্তু বর্তমানে নিজের দেশের মধ্যে নিজেদের দেশের সরকার যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় থাকার পরেও আজকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে চেতনা, কোনোটাই আজকে বলা চলে নাই। শুধুমাত্র বাংলাদেশটা নামের বাংলাদেশটা আছে, স্বাধীন একটা পতাকা আছে, কিন্তু মানুষের স্বাধীনতা নাই। জি, আসছি আমি আপনার কাছে। মিস্টার গোলাম সরোয়ার মিলন, আপনি কি মনে করেন যে এই ৫০ যখন বাংলাদেশের বয়স, তখন আসলে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ভাবে এবং আন্তর্জাতিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক আমার সিন্দুর ভাইকে, আজকে আমার সাথে সহ আলোচক সালাম ভাইকে, এবং তৃতীয় মাত্রার চ্যানেল আয়ের অগণিত দর্শক শ্রোতাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি শুধু বলতে চাই, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, ২৫ বছরের সংগ্রামের ফসলের পর ১৯৭১ সনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছিলাম। এবং আমি তখন ১০ম শ্রেণীর ছাত্র। আমার সৌভাগ্য হয়েছিল ৭ই মার্চের ভাষণে, বঙ্গবন্ধুর ভাষণে উপস্থিত থাকার জন্য, এবং ৭১-এর ১৬ই ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে সরোয়ার্দী উদ্যানে, আমি সেখানে থাকার উপস্থিত দর্শক হিসাবে, ১০ম শ্রেণীর ছাত্রী হিসাবে আমি সেখানে থাকার সুযোগ হয়েছিল। যাই হোক, আজকে শুধু এইটুকু বলবো, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, আজকে যদি আমরা নিজেকে আত্মবিশ্লেষণ করি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমি বলবো যে সাম্যতা, ন্যায্যতার ভিত্তিতে যে সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল,
আজকে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা সত্যি কথা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার যে অঙ্গীকার ছিল, আমরা সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি নাই। কিন্তু তারপরও এই কথা স্বীকার করতে হবে যে 50 বছরে, বিশেষ করে বিগত 10 বছরে হয়তো এই সরকার ধারাবাহিকভাবে থাকার কারণে হয়তো উন্নয়ন হয়েছে, যদিও সেখানে আপনার বৈষম্য বেড়েছে, দুর্নীতি বেড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়েছে, এ কথা বলার তো মানে অস্বীকার করার তো উপায় নেই। আপনার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, বিভিন্ন সূচকে বেড়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেদিনকার যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা একটি শান্তি সুখের বাংলাদেশ গড়ে তুলব, আমরা আত্মনির্ভরশীল জাত হিসাবে, অর্থনৈতিক মুক্তি সম্পন্ন জাত হিসাবে গড়ে উঠব। যদিও আজকে মেগা প্রজেক্ট, যা পদ্মা সেতুর উপর আজকে ব্রিজ হতে যাচ্ছে সফলভাবে, আজকে বিভিন্ন মেগা প্রজেক্ট হচ্ছে, এটা আমাদের পজিটিভ সাইড। আমি যে কথাটি বলতে চাই যে আজকে আন্তর্জাতিকভাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা 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 আজকে আন্তর্জাতিকভাবে আমরা অর্থনৈতিকভাবে আমাদের অবস্থান অনেক ভালো হয়েছে, কিন্তু তারপরও আমাদের ছিদ্র থাকার কারণে আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। যদিও এই কথা স্বীকার করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তিনি তার সাধ্যমতো উনি চেষ্টা করেছেন তার দলের লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। আমরা হয়তো বলবো রাঘব বল্লা হয়তো ধরা পড়ে নাই, কিন্তু মিনি রাঘব বল্লা যারা আছেন তারা ধরা পড়েছেন, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে আমাদের অঙ্গীকার ছিল সেই জিনিসটা দিনে দিনে ফিরে আসবে। এবং আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং একটি সত্যিকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে রূপ পায়, জনগণ আমার ভোট আমি দেব, যাকে ভালো মনে করব তাকে দেব, এটা যেন আমরা ঘটাতে পারি। কারণ আজকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বঙ্গবন্ধু ডাকে সেদিন 26শে মার্চে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এটা ইতিহাস, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটাকে মানতে হবে। বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধু, জিয়াউর রহমানের জায়গায় জিয়াউর রহমান। এটাকে আজকে যারা আজকে সালাম ভাই এখানে আছেন, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, কাছের মানুষ, আমরা যারা অনেকে এই বিএনপি করেন তারা বঙ্গবন্ধুকে স্বীকারই করতে চান না, শ্রদ্ধা জানাতে চান না। আবার যারা আওয়ামী লীগ করেন তারা সেক্টর কমান্ডার হিসাবে, একজন মেজর হিসাবে তিনি যে ভূমিকা রেখেছিলেন সেটুকু তারা স্বীকার করতে চান না। এই যে আজকে অবস্থান, রাজনীতি, অসুস্থ রাজনীতি সংস্কৃতি থেকে আমরা রয়েছি, এর থেকে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা আগামী প্রজন্মের কাছে আমাদের দায় বোধ কিন্তু থেকে যাবে। আমি কনক্লুশনে প্রথম পর্যায়ে এইটুকু বলতে চাই যে দেশটা আমাদের, আমরা হয়তো একদিন থাকবো না, আমরা হয়তো এই প্রজন্ম চলে যাবে, কিন্তু আগামী প্রজন্মের জন্য আমাদের জবাবদিহিমূলক সুশাসনের বাংলাদেশ, স্বচ্ছতার বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ, এবং যদি আমরা দিয়ে যেতে পারি এবং আমরা গণতান্ত্রিকভাবে আমরা যাতে সেভাবে নিজেদেরকে আজকে প্রতিষ্ঠিত বাংলাদেশ তৈরি করতে পারি, এটাই হোক আজ এই বিজয় দিবসের আকাঙ্ক্ষা। কারণ আমরা 49 পেরিয়ে 50-এ পা দিলাম, এটাই হচ্ছে। মিস্টার আব্দুল সালাম, কিছু অবজারভেশন। একটা হচ্ছে যে উনি মনে করেন এবং বলছেন যে দেশ অনেক এগিয়েছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, উন্নতি পেয়েছে, যদিও কিছু ত্রুটি বিচ্যুতি আছে বৈষম্য এবং দুর্নীতির প্রসঙ্গে। আরেকটি বিষয় উনি যেটি খুব জোরের সঙ্গে আলোচনা করবার চেষ্টা করেছেন যে কে বড় কে ছোট, এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে বলে উনি মনে করেন। দ্বিতীয়টাতে তো ঠিকই আছে, দ্বিতীয় যে প্রশ্নটা যে কে ছোট কে বড়, বা আর কথা হলো ছোট বড় প্রশ্ন না, অর্থাৎ আমি একাই সব, আওয়ামী লীগ একাই সব, আর কারোই কোনো অবদান নাই, আর কারোই কোনো কিছু নাই। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যেটা বললেন ঠিক আছে, ওনার কথাই যদি মেনে নেই যে ঠিক আছে, প্রথমে জিয়াউর রহমান সাহেব নিজে ঘোষণা দিলেন, এর পরবর্তী পর্যায়ে স্বাভাবিক রাজনৈতিক দলের বা নেতারা যখন আসলো তখন আবার উনি আবার সেই ঘোষণা পাল্টে এবং পক্ষে তিনি বললেন। এটাও তো আওয়ামী লীগ স্বীকার করে না
আমার কথা হলো যে এখানে তো পরিষ্কার যে কোনো একক বাট এটাও তো ব্যক্তি, ঠিক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও বিএনপিও ছোট করবার বা বিএনপির নেতৃবৃন্দও ছোট করবার চেষ্টা করেছেন না বিভিন্ন এটা সময়, এটা কাটা কখন করেছেন। হয়? না না শোনেন, একটা যে মনে করেন যে মানে না আমি অনেককে বাদ দেওয়া যাবে বাংলা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর না না রহমানকে বাদ দিলে তার মুক্তিযুদ্ধের না ইতিহাস থাকে না। না না কথাটা হলো সেটা কখন হয়? মনে করেন যে আমি মনে করেন এখানে ঠিক আছে আপনি সিনিয়র, আমি জুনিয়র, এখন আপনি যদি আমাকে মর্যাদাটা না দেন তাহলে আপনি মানে যতটুকু ছোট হবেন, আমি যদি আপনাকে মর্যাদা না দিই তাহলে কিন্তু অনেক বেশি ছোট হবেন। অর্থাৎ বিষয়টা হলো যে উনি যদি আজকের 1 নম্বরে থাকতে চায় তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8 যারা আছে আপনি যদি তাদেরকেই মর্যাদা না দেন তাহলে তারা আপনাকে যখন একেই মানবে না তখন তো সবচেয়ে লস বড় আপনার। কাজে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ক্ষতি যদি কেউ করে থাকে তাহলে সেটা আওয়ামী লীগ করছে, সেটা আওয়ামী লীগ করছে, But অন্য 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 যদি কেউ আপনার করে কথা নাই। ধরেও নেই যে মানে এই বিতর্কে কি রাজনীতিতে খুব জরুরি কিনা, ধরা গেল যে আমি ধরেই নিলাম যে আওয়ামী লীগ অন্যদেরকে মর্যাদা দিচ্ছে না, তো আপনারা কেন সময়ের হাতে ছেড়ে দিলেন না, জনগণের কাছে ছেড়ে দিলেন না আমরা যে তো এই না না আমরা বিতর্কে তো অংশ নেওয়া, কাউকে ছোট করা বড় করার এই না না এ তো অপ্রয়োজনীয় বাংলাদেশের রাজনীতির না জন্য। না অপ্রয়োজনীয় তো সবার বেলায়, মানে সব প্রয়োজনীয় যদি দেশের বেলায় হয় তাহলে দেশের পার্ট আপনিও আমিও, তাই না? কথা হলো যে আমরা তো আজকে জোর করে কোনো কিছু স্টাবলিশ করতে যাইনি। জিয়া রহমান সাহেব কখনো বা বেগম খালেদা জিয়া কখনোই কিন্তু মুজিবুর রহমানকে খাটো করে দেখেন নাই বা বলেন নাই। কিন্তু যখন বলা হয় যে ইসের জিয়া রহমান রাজাকার, জিয়া রহমান আইএসআইয়ের প্রতিনিধি, তখন সেখানে কি হয়? বিষয়টা হলো যে কোথা থেকে বলা হয়, কারা বলে, কোন পর্যায় থেকে বলে, তাই না? তো বিষয়টা আপনি যখন আমাকে স্বীকার করবেন না, বা বিষয়টা তো এমন অবস্থায় আসছে যে স্বাধীনতার পরে আজকে যদি আপনি আসম আব্দুর রবকে স্বীকার না করেন, আজকে যদি আপনি সিরাজুল আলম খানকে স্বীকার না করেন, আজকে যদি আপনি কাদের সিদ্দিককে স্বীকার না করেন, আজকে যদি আপনার মেজর জলিলকে স্বীকার না করেন, আজকে যদি আপনি জিয়া রহমানকে স্বীকার না করেন, তাহলে সবাই মিলে বলবে আপনারও স্বীকার করি না। প্রশ্নটা তো এই জায়গায় আসছে যে এটা তো আমি এমন কোনই হবে যে আপনি আমাকে স্বীকার করবেন না আর আপনাকে আমাকে স্বীকার করতে হবে, এমন তো কোনো কিছু নাই, তাই না? বিষয়টা হলো যে যার যতটুকু অবদান আছে তার কিন্তু ততটুকু এই স্বীকার করা না অবদানটুকু। করা নিয়ে পৃথিবীর কত মানে বড় দেশ, উন্নত দেশগুলো কি এই বিতর্ক কারা করেছে? না আমরা তো সেই এই বিতর্ক তো সেটাই তো পৃথিবীর এটাই অন্যান্য দেশে এইসব এটাই বিষয় এটাই তো নিয়ে প্রশ্ন, এটাই তো আপনি প্রশ্ন। যেখানে উন্নয়ন নিয়ে, অর্থনীতি নিয়ে, অগ্রগতি নিয়ে আলোচনা করবেন, বিতর্ক করবেন, নিজের পরিকল্পনার কথা বলবেন, অন্যদের সমালোচনা করবেন, কিন্তু সেই বিতর্ক না করে আপনারা বাংলাদেশের রাজনীতিবিদ, আমি সকল পক্ষের কথা বলছি, যেসব বিতর্কে সময় পার করেছেন। না না এটাই তো সময় সবচেয়ে বড় নষ্ট ব্যর্থতা, করেছেন। জি। এটাই তো এই দেশের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। অর্থাৎ আমি সুপ্রিম, আমারই সব, আওয়ামী লীগই সব, আর বাকি কেউ কিছু না। So, অর্থাৎ এই জিনিসটা এটা কোথা থেকে আসলো? এই জিনিসটা আসাতেই তো তখন এই প্রশ্নটা আসলো। মিস্টার গোলাম সারা মিলন বলছিলেন যে কিছু মানে দেশ অনেক এগিয়ে গেছে, বিশেষ করে গত 10-12 বছরে, যদিও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তাহলে আছে। তিনি বলছিলেন এটা যে এটা যদি মিলন সাহেব বলে তাহলে তো মিলন সাহেবরা যখন ক্ষমতায় ছিল তাহলে ওনার সময়টা কি উনি অস্বীকার করতে চান যে ওনার সময় কোনো দেশ না, আগায় নিশ্চয়ই নাই? না, নিশ্চয়ই না। আমি শেষ করি। তার মানে এটা একটা ধারাবাহিক প্রসেস, এটা একটা ধারাবাহিক প্রসেস। আপনার সময় যাবে, পৃথিবী আজকে স্বামী যে বলে যে আমরা কি ডিজিটাল, আরে ভাই ডিজিটাল তো এটা পৃথিবীতে আসতেছে যখন এটা সবার বেলায় আসবে, তাই না? তাই কাজে এটা কোনো একক কোনো বিষয় না। এটা মনে করেন যে এটা উন্নয়ন বলি, যে কোনো কিছু বলি, সব কিছু একটা ধারাবাহিক একটা প্রসেস। আমি কিছু করে গেলাম, ধারাবাহিক পরবর্তী পর্যায়ে আপনি ভূমিকা তো করবেন, অবশ্যই আছে। পরবর্তী পর্যায়ে আপনি যে আসবে সেই করবে। নীতি কিন্তু নেতৃত্ব সবাই সবকিছু করে না তো। না 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 সবাই করে না, যারা ক্ষমতায় আসে ক্ষমতায় আসলেই সেটা করে, এমন না যে সবাই এরাই করে। রুটিন ওয়ার্ক করে, এক্সট্রা রুটিন ওয়ার্ক তো তাইলে বলবো যে স্বাভাবিকভাবে যে মুক্তি মানে রুটিনের বাইরেও তো একটা রাজনৈতিক নেতৃত্বের, একটা সরকারের অনেক কিছু করবার আছে। না না সেই রুটিনের বাইরে যদি সেটি দিয়ে তো মানুষ না আসলে না বিচার করে। রুটিনের বাইরে সেটা যদি বলেন যে রুটিনের বাইরে, তাহলে সেই সময় স্বাধীনতার পরে জিয়াউর রহমান সাহেব তার ক্ষমতা আসেন না, উনি তো ব্যারেকেই চলে গেছিলেন। তাহলে জিয়াউর রহমানই বা কেন আসতে হলো রাজনীতিতে? বিএনপির বা রাজনীতিতে কেন জন্ম হলো? আর এখন এত বছর পর, আজকে 50 বছরের মধ্যে দিয়ে এখনো এত চেষ্টা করার পরও বিএনপিকে কেন ধ্বংস করা যাচ্ছে না?
অর্থাৎ যদি আমি বিশ্লেষণ করি তাহলে সব কিছুরই কিন্তু সেটাই আসতে হবে, ব্যর্থতাটা কোথায়। আজকে সেই জিনিসগুলো যদি সেটাই বলি তাহলে তো আজকে বলা চলে যে গুণগত পরিবর্তন রাজনীতিতে বলি, দেশে বলি, সেটা সর্বপ্রথম বিএনপির হাত ধরেই, জিয়াউর রহমানের হাত ধরেই প্রথম শুরু হয়েছে। এটাকে তো অস্বীকার করা যাবে না। আপনি যদি সেটাকে অস্বীকার করেন তাহলে পরবর্তীটাও অস্বীকার হবে। উন্নয়ন উন্নয়ন যদি বলেন, স্বাধীনতার পরে আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো বাংলাদেশকে দেওয়া, স্বীকৃতি দেয়া, আজকে জনশক্তি, আজকে যেটা বিদেশে রপ্তানি শুরু করা, আজকে মিলন সাহেবরা গার্মেন্টস করতেছেন, এই গার্মেন্টস শুরু করা, আজকে যদি বলেন চালের ধানের উৎপাদন, সে সময় বাম্পার উৎপাদন করা, খাল খনন করা, মৎস্য চাষ করা, অর্থাৎ যদি সব কিছুতেই আজকে আমরা দেখি তাহলে কিন্তু সেটা জিয়াউর রহমানের হাত ধরে এবং বিএনপির আমলেই সেটা হয়ে আসছে। তাই কাজে কোনোটাকে আপনি যদি অস্বীকার করলে কিন্তু তখন আবার আমি আপনারটাকে এই ধারাই আজকে চলতেছে। কাজে উন্নয়ন আজকে যেটা কি, আজকে মেগা উন্নয়ন মেগা চুরি, আজকে মেগা উন্নয়ন মেগা চুরি হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে। আজকে যেটা বললেন যে ঠিক আছে, আজকে এই সেতু, যে সেতুটার কথা বলা হলো, আজকে এটার বাজেট কত ছিল, আজকে এটার ফিনিশ করতে যায় বাজেট আজকে কত টাকা আসতেছে, আজকে হিসাব করে দেখেন। আজকে যদি আমরা দেখি যে একটা উন্নয়নের জন্য ভারতে বা নেপালে বা আজকে পাকিস্তানে বা পাশাপাশি দেশগুলোতে পার কিলোমিটার রাস্তা করতে আমার কত টাকা লাগে আর আমার দেশে কত টাকা লাগে, আমার ডেভেলপমেন্টটা কি হচ্ছে, আমার ডেভেলপমেন্ট আজকে চুরি, আজকে কোথায়, আজকে বিদেশে টাকা যাচ্ছে, কোত্থেকে যাচ্ছে। আজকে যেই সময় আজকে কি খনি পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের বাড়ি থেকে টাকার খনি, অর্থাৎ 1-2 টাকা না, কোটি কোটি টাকা আজকে পাওয়া যাচ্ছে, তো খনি বের হচ্ছে। অর্থাৎ এই টাকাগুলো কোত্থেকে আসতেছে? তো এই টাকাগুলো তো দুর্নীতি, এবং দুর্নীতি কোথা থেকে আসতেছে? এই সমস্ত মেগা প্রজেক্ট থেকে আসতেছে। তো এর জন্য উন্নয়ন মানে জনগণের উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে আজকে আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে। জি, মির্জা গোলাম সারোয়ার মিলন। জি, আমি আমার প্রিয় সালাম ভাইয়ের কথার জের ধরে কিছু কথা আমি 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 কোনো বিতর্কে না গিয়ে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে পর্যন্ত আমাদের ব্লেম পলিটিক্স থাকবে, যে পর্যন্ত আমাদের অস্বীকারের রাজনীতি থাকবে, যে পর্যন্ত আমরা এর থেকে বেরিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আমরা না আনতে পারবো, ততদিন উনি যা বললেন এটা চলতে থাকবে। আমার কথা হলো কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একক সম্পদ নয়, উনি পুরা জাতির সম্পদ। এবং তাকে এটা আমাদের শ্রদ্ধা করতে, কাউকে শ্রদ্ধা করলে কখনো কেউ ছোট হয় না, সুতরাং শ্রদ্ধা করতে কোনো নেই। আমি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল। আমি জানি যে তখন হয়তো সালাম ভাইরা ছিলেন না, আমি প্রত্যক্ষভাবে দেখেছি উনি যেভাবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতেন। পরবর্তীতে এখনকার ওনাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে ভাষায়, যে শব্দ চয়নে কথা বলেন বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত থাকে এবং সেটা সৌজন্যতা বহির্ভূত বলে আমি মনে করি। এটাই হচ্ছে রাজনীতির দৈন্যদশা। তো আমি যে কথাটি বলতে চাই যে সালাম ভাই প্রগতিশীল রাজনীতি, প্রগ্রেসিভ রাজনীতি, পোর খাওয়া রাজনীতিবিদ উনি। আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, আমরা এক সময় একসাথেও রাজনীতি করার সুযোগ হয়েছিল। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, স্বাধীনতা এই বিজয় দিবসে আমাদেরকে ঊর্ধ্বে এসে আমরা যদি সেই একই কথা চর্বিত চর্বণ, আওয়ামী লীগ সব এককভাবে, হ্যাঁ আওয়ামী লীগ, আমি স্পষ্ট ভাষায় আজকে অনিয়ারে জিল্লু ভাই আপনার মাধ্যমে বলতে চাই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি শেষ প্রধানমন্ত্রী বাংলাদেশের? নিশ্চয়ই না, স্বাভাবিক নিয়মে। তাহলে আজকে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকে বিএনপি বিরোধী দল হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা ছিল, আপনারা বলবেন, আমার উত্তরে বলবেন ভোট হয়েছে রাতের আধারে, আমি সেই বিতর্কে যেতে চাই না। আজকে 71 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে, সমালোচনা হতে পারে। ঠিক তেমনি ভাবে প্রতিটা সরকারেরই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, দুর্নীতি কিন্তু ছিল কম বেশি। আজকে জিয়াউর রহমান সাহেবের পরে বিএনপিও কিন্তু দুর্নীতির দায়ে আজকে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল 2001-এর কথা বলতেছি। তো সুতরাং এইগুলি তো ইতিহাস। সুতরাং বিএনপির বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আজকে আওয়ামী লীগ যেমন ভাবে আমি মনে করি সেইভাবে নেই, ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমানের আদর্শে বিএনপিও সেই অবস্থানে নেই। আমি আমার অবস্থান থেকে দায় নিয়ে আমি এই কথাটি বলতেছি। আজকে যদি
সত্যিকার ভাবে বঙ্গবন্ধু যেভাবে 11ই কি হবে 11ই মার্চ বোধ হয় 1974 সালের ওনার যে বক্তব্য, সেটাকে কিন্তু যদি সবাই জাতি শুনে জানে, উনি যেভাবে কথা বলেছিলেন সাধারণ মানুষের পক্ষে, কৃষকের পক্ষে, সেই ক্যান্টনমেন্টে, সেটা কিন্তু আজকে আমাদের শোনা উচিত। কিন্তু মির্জা গোলাম সারার মিলন, মানে আপনি যে দিকগুলোর কথা বলছেন মিস্টার আব্দুল সালাম উত্তর দেবেন, কিন্তু আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আরো একটা দিক তো আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের মধ্যে বা স্বপ্নের মধ্যে ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আপনি সাম্যের কথা বলেছেন, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, একটা বা মানুষের অধিকার, মানুষের মর্যাদা যে সমাজে থাকবে সেরকম একটা সমাজ প্রতিষ্ঠা, সেটি কি বাংলাদেশ করতে পেরেছে? না, আমি বলি সেখানে ঘাটতি আছে, করতে পারে নাই কথাটা বললে আপনি এক গ্লাসে অর্ধেক পানি আছে অর্ধেক পানি নাই। এখন কথা হলো কি, কথাটা এইভাবে বলতে চাই যে মানবাধিকারের প্রশ্নে অনেক প্রশ্নবিদ্ধ আছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, যেটা আমেরিকান কংগ্রেসে যেটা অলরেডি আলোচনা হয়েছে, সেটা আপনারা আমরা সবাই জানি, এবং সেই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে দেখেন বাংলাদেশ কিন্তু, আপনি একটা কথা জিল্লু ভাই স্বীকার করতে হবে, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, যদিও আজকে আমরা আওয়ামী লীগের মহাজোটের অংশীদার হিসাবে বিগত নির্বাচনে আমরা ছিলাম, এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনারা মানে বিকল্প ধারা বাংলাদেশ, জি জি জি, আপনি যে দলের নেতা, জি 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 ছিলাম, কিন্তু আমরা তো, আমাদের সাথে তো তাদের আদর্শিক ভাবে তো আমরা যেমন ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, এটা আমাদের দলীয় আমাদের বক্তব্য। পাশাপাশি আমরা চাই যে একটি সহনশীল একটি বাংলাদেশ, মানে আমাদের যাতে মতামতের স্বাধীনতা থাকে, অবস্থান থাকে রাজনৈতিকের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে একটি আন্তঃসমন্বয়, একটি সুস্থ পরিবেশ, সুষ্ঠু একটা সম্পর্ক থাকে, আমরা এইটার বিশ্বাস করি, আমরা শান্তি সুখের বাংলাদেশে বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশ সেই অবস্থায় নেই। আজকে আমি তো বললামই, বর্তমান সরকারের অর্জন এবং ব্যর্থতা দুটোই আছে, দুটি আলোচনা করলে দুটি আসবে। আজকে আমি যে কথাটি বলে শেষ করে আমি ফ্লোর দিতে চাই, সেটি হচ্ছে যে এই করোনার বৈশ্বিক কারণে পুরো বিশ্ব অর্ডারটা, বিশ্ব ব্যবস্থাটা কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। তার সাথে আমাদেরকে যদি আজকে আমাদের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, আমাদের আচরণ বলেন, আজকে সবকিছু, পররাষ্ট্র সম্পর্ক বলেন, আজকে সবকিছুতে আমাদেরকে সেই পরিবর্তনের ঢেউয়ের সাথে যদি আমরা না হতে পারি, তাহলে কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের রাজনীতি, দ্বিদলীয় বৈরী রাজনীতির যে শিকার বাংলাদেশ, আজকে মানুষ কেন রাজপথে নামতে চায় না? কারণ আজকে বিএনপির যে অবস্থান ছিল, আমি তার সাথে একমত, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিন্তু একটি শক্তিশালী, একটি জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, কিন্তু ওনারা কিন্তু কোন রকম আন্দোলন কিংবা মানুষকে মাঠে নামাতে পারেন নাই, কারণ মানুষ আর এখন তাদের উপরও সেই আস্থাটা নেই। আজকে তাহলে বলতে পারে যে মানুষ কি চায়? আজকে মানুষ চায় যে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত দল, অস্বীকার করার উপায় নেই, সেই 25 বছর আগের, বিএনপি তো পরে হয়েছে। মানুষ আজকে চায় এমন একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, যারা মানুষকে আগামী দিনের স্বপ্ন দেখাবে, শক্তিশালী একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং একটা মানবাধিকারকে নিশ্চিত করবে এবং সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা করবে। এটাই হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা এখন এই বিজয় দিবস। সালাম জি, শুনছিলেন আপনি? না, কথা তো ঘুরে একটাই আসতেছে, যেটা হলো যে দেশটা, উনি বলতেছে অর্থনৈতিকভাবে আগাচ্ছে, অর্থনৈতিক, এটা যে যতটুকু আগানোর দরকার সেই তুলনায় কিছুই না। অর্থাৎ যেটা বললাম যে যদি আজকে দেখতেছেন আপনার যে হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে যাচ্ছে, আজকে ক্যাসিনোর কে নাম করে, আমি যেটা বললাম যে আওয়ামী লীগের বিভিন্ন, আজকে ছাত্রলীগ বলেন, একটা জেলার একটা নেতার কাছে, এটা কি মিলন সাহেব বলতে পারবেন যে অতীতের কোনো সরকার এটা চিন্তাও করতে পারছে যে একটা জেলার একটা নেতার, তার দেশের এখন অনেক উন্নতি হচ্ছে, মানুষের হাতে অনেক টাকা আছে, তার মানে সেই টাকাটা তাদের কাছে গেছে ধারাবাহিক অগ্রগতিতে, সেই ধারাবাহিক টাকাটাই দুর্নীতির মাধ্যমে তাদের কাছে গেছে, নাইলে তো এটা যাওয়ার কথা না। তাহলে এটা এমন তো না যে উনি ব্যবসা করে সেই টাকাটা আনছেন,
ব্যবসা করে তো আনে নাই। আগে হয়তো টাকা ছিল, পরিমাণ এত না ছিল না, না। যারা তাহলে দুর্নীতি করেছেন, তাহলে তাহলে তো দেশের বাজেট কম ছিল। না, তাহলে তো আর এটা দুর্নীতিতে আসতো না। অর্থাৎ দুর্নীতিটা হয়েছে, অর্থাৎ মেগা বললাম তো আমি যে মেগা প্রজেক্ট মেগা চুরি, তার মানে তো এটা ঠিক আছে, এই কথাটা তো মানতে হবে। আর এতগুলো বছর পরে যে একটা মনে করেন যে আমরা যেটা বলি যে বিএনপি তার রোল প্লে করতে পারে নাই, বিএনপি কি রোল প্লে করবে? বিএনপিকে আর রাস্তায় নাইমা মানে ভাঙচুর করলে বা অর্থাৎ কোনো কিছু করা ছাড়াই তো মামলা হয়, কোনো কিছু জ্বালানো ছাড়াই জ্বালানোর মামলা হয়। এখানে তো জোর জবস্তির কোনো ব্যাপার নাই। বিষয়টা হলো যে আপনি 5 বছর, মনে করেন যে আপনাকে 5 বছর জনগণ ম্যান্ডেট দিল, আপনি 5 বছর দেশ চালাইলেন। নেক্সট পাবলিক, এখন আপনি ভালো করছেন কি মন্দ করছেন এটা যাচাই করবে পাবলিক কিভাবে? রাজপথে নাইমা না ভোট ভোট ব্যালট দিয়ে? অর্থাৎ আমি কি নৈরাজ্যের মাধ্যমে জোর করে ক্ষমতা থেকে নামাতে চাই, নাকি আজকে সিস্টেমের মধ্যে দিয়ে নামাতে চাই? আজকে স্বাধীনতার 50 বছর পরে এখনও যদি আজকে 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যায়, আমি সেটারে সমালোচনা করব না। আমি সমালোচনা করব যে বিএনপি তো মাঠে নামতে পারলো না, লোকজন তো মাঠে নামলো না। আরে লোকজন তো মাঠে নামবে ভোট দিতে, আজকে সেই ভোটের অধিকারই নাই, সেই ভোটের অধিকারই নাই, সেই ভোটের অধিকারই ছিনায় না। আজকে সেটা সমালোচনা করব আমি, নাকি আজকে বিএনপির সমালোচনা করবো? আজকে বিএনপি, অনেকে মনে করে যে বিএনপি বোধহয় সমস্যা আছে। বিএনপির কিন্তু কোনো সমস্যা না। বিএনপির সমস্যা এটাই যে হ্যাঁ, আমার নেত্রীকে তারা জেলে রাখছে, এই বয়সে তার চিকিৎসার জন্য তার বাইরে যাওয়া দরকার। এরকম তো ভাবে মানুষ দেখতে পারে যে বিএনপি মানুষের আস্থা অর্জন করতে পারছে না, মানুষকে টানতে পারছে না, মানুষ বিএনপির উপরে ভরসা করতে পারছে না। আবার এই যে অভিযোগগুলো এখনকার ক্ষমতাসীনদের বিরুদ্ধে, তারা আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সংবিধানের অনেক কিছুকে বদল করেছেন নিজেদের স্বার্থে। অভিযোগ তো এটাও তোলা যাবে যে বিএনপিও চেষ্টা করেছে, হয়তো বিএনপি তখন সফল হতে পারেনি, বাট না তাহলে বিএনপির এই ব্যাড ইন্টেনশনটা ছিল এবং সেটা প্রমাণিত সত্য। না, ব্যাড ইন্টেনশনটা বিএনপির কোথায় ছিল? বিএনপি তো চাইছে যে ভোটের তত্ত্বাবধায়ক মাধ্যমে সরকারের ব্যবস্থাকে সেটা তো বিতর্কিত তো না বিএনপি এটা মিলন সাহেব, সেই সুযোগটা আওয়ামী লীগ খুব বুদ্ধিমত্তার সঙ্গে। না তার মানে সুযোগটা অপসুযোগ। হ্যাঁ, অপসুযোগ, কিন্তু ওইটাই আমি তো ওইটাই বলতে চাচ্ছি। তার দায় এড়াতে পারে না। আমি এবং বিএনপি এরকম সুযোগ পেলে ব্যবহার করতো কিনা, কাজে লাগাতো না, এটা তো বিএনপি আর জোরের সঙ্গে বলতে পারবে না। অবশ্যই জোরের সাথে বলতে পারে বিএনপি, অবশ্যই। কারণ আজকে বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেটা হলো যেটা আজকে মনে করেন আজকে কি 24 ফেব্রুয়ারি নির্বাচনের যে কথাটা আমরা বলি যে সেই সময় একদলীয়, সেটা কিন্তু একদলীয় হয় নাই, বহুদলীয় হয়েছে। কিন্তু তারপরেও সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া, যেটা বাংলাদেশের ইতিহাসে নাই, বেগম খালেদা জিয়া অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় বসছেন, তার মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। তারপরেও কিন্তু সেখান থেকে তিনি রিজাইন করে, অর্থাৎ সেই কেয়ারটেকার বিল পাস করে তারপর রিজাইন করে তিনি ক্ষমতা ছাড়ছেন। একটা তো হলো যে সেটি সেই সময় বাধ্য হয়েছেন। না আপনি বাধ্য মানে কি? তার মানে না বাধ্যতা, না আপনি বাধ্যতাকে দেখেন কেন? 2007 না আপনি বাধ্যতা শোনেন, আপনি বাধ্যতাটা দেখেন কেন? আপনি এটা উনি যেরকম বললো যে অর্ধেক কাপ পানি আর অর্ধেক খালি, আপনি ওইভাবে দেখেন। অর্থাৎ বাধ্যটা দেখেন কেন? অর্থাৎ ওনার ভালোটা দেখেন। উনি যদি না ছাড়তো কি হইতো? না ছাড়লে এখনকার মতোই হইতো, এখন যেটা হয়েছে। অর্থাৎ এখন যেটা হয়েছে যে বিনা ভোটেই সরকার চলে আসছে। এর আগের বার 153 সিট আগেই নিয়ে নিছে যাতে নির্বাচনের কোনো আর হেরফের কিছু না করা যায়। তাই বেগম খালেদা যে ইচ্ছা করলে তো 5 বছর ক্ষমতায় থাকতে পারতো, তিনিও বলতে পারতো জনগণ আমাকে ম্যান্ডেট দিছে, মারতো চুরতো, যেটা হইতো। তখন তো রাস্তায় জনগণ ছিল। না এই শুনেন, ওই জনগণ দিয়ে কখনো সরকার পরিবর্তন হয় না। সরকার পরিবর্তনের জন্য আরো অনেক ফ্যাক্টর এখানে কাজ করে, এগুলোর তাই না? এটা বললাম তো যে এই ফ্যাক্টরগুলো এখনো তো জোর করে ক্ষমতায় আছে। এই লাস্টে এর আগের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী কি বললো? প্রধানমন্ত্রী সেই সময় বলছে যে দরকার হলে আরেকটা নির্বাচন আমি দিব, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তো সব ভুলে গেছে। অর্থাৎ বেগম খালেদা, শোনেন, এটা আজকে যেটাই হোক, আজকে 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, ইতিহাসে কিন্তু লেখাটা থাকবে যে বেগম খালেদা জিয়া ওই দিন ক্ষমতা এইভাবে ছাড়ছিল। আর শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পরে
সংসদে তার সবকিছু পাল্টায় দিয়ে এইভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকছে। এটা কিন্তু ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগ এটাও দাবি করে যে 1996-এ তারাই শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় কোনো রকমের ঝামেলা করা ছাড়া ক্ষমতাটা হস্তান্তর করেছে। যে যেটা করছে ইতিহাসে সেটা থাকবে। এটাই তো হলো পার্থক্যটা। দেখেন যে আমরা 70-এর নির্বাচনে করলাম যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাইলো, সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে পাকিস্তান তাকে অর্থাৎ পার্লামেন্ট অধিবেশন বাতিল করে দিল, তাকে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দিল না, আমরা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। সেই আওয়ামী লীগ ক্ষমতায় আইসা আবার একদল নিয়ে আসলো, গণতন্ত্র নস্বাত, যত কিছুই বলেন ইতিহাসে তো থাকবে 72 থেকে 75, ইতিহাসে তো থাকবে 75 থেকে আজকে 2002, 5, 10 যাই না কেন, ইতিহাসে থাকবে। ইতিহাসে তো কেউ কাউকে অস্বীকার করা যাবে না, তাই না? মিলন সাহেবের আজকে কতটুকু, ওনার কি অবদান ছিল, ওনার সরকারের কতটুকু ছিল, বা আমার কতটুকু ছিল, আমি চাই বা না চাই, ইতিহাস কিন্তু ধারণ করবে এটা, এবং এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। সেই কারণেই বললাম যে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিছেন, এটা ইতিহাস। আর উনি ক্ষমতায় জোর করে আঁকড়ে এবং অটো প্রমোশন, যেরকম পরীক্ষায় অটো প্রমোশন দিচ্ছেন, এই নির্বাচনও যেরকম অটো প্রমোশন নিয়ে নিছেন, এইটাও ইতিহাসে থাকবে। মির্জা গোলাম মোস্তফা মিলন, আপনি শুনছিলেন, বলবেন আপনি। আমি শুধু যোগ করে দিতে চাই যে 2018 নির্বাচনে বিকল্পধারা আপনার দল এই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে, একসঙ্গে আপনারা নির্বাচন করেছেন, আপনাদের প্রতিনিধিরা পার্লামেন্টে আছে। তো সব মিলিয়ে এই যে মির্জা আব্দুল সালাম যেসব অভিযোগ তুলছেন গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে কিংবা দুর্নীতির প্রশ্নে, তার দায় এবং এই যে উনি যেভাবে ভোটকে যেভাবে চিত্রায়িত করছেন যে এই ধরনের ভোট, সেক্ষেত্রে তার দায় কতটা আপনারা দিচ্ছেন এবং নিজেদের আপনাদের কেমন লাগে একটু শুনতে চাই ছোট্ট করে। শোনেন, ছোট্ট করে বলতে গেলে কি যে আমি এরশাদ সাহেবের ক্যাবিনেটে মিনিস্টার ছিলাম, তো 88-ও তো একটা নির্বাচন হয়েছিল, সেটা তো প্রশ্নবিদ্ধ ছিল। বিএনপির আমলে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন, কোন সালে? এটা 88 রাইট, তারপর 15 ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে ওনারা যেটা বললেন যে 2013-14 সালের যে নির্বাচন, জামাত শিবিরের পাল্লায় পড়ে তারা যে আগুন সন্ত্রাসের দিয়েছিলেন, সেই দিন যদি আমি এই কথা আপনার টকশো সহ বিভিন্ন টকশোতে বলেছি, সেদিন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করত এবং ধরে নিত যে ঠিক আছে সরকার ইনফ্লুয়েন্স করে, ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় যাবে, গেলেও বিএনপি অন্তত যে সংখ্যক সিট পেত, আজকে বিএনপির রাজনীতির অবস্থা হয় না। আমি আমার অনেক ক্লোজ বন্ধু বান্ধব যারা বিএনপি করে তাদের সাথে আমার তর্ক হয়েছে, আমি নাম নাই বললাম, তারা এক পর্যায়ে এসে এখানে আমাকে বলছে পরবর্তীতে যে মিলন ভাই আপনার কথাটা ঠিকই, সেদিন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে অন্তত তাদের যে সম্মানজনক সিটটা থাকতো, তাহলে 2018 নির্বাচনটা এরকম হতো না। আমি এটা দিয়ে এই বুঝাতে চাচ্ছি যে রাজনীতিতে ভুল করলে সে ভুলের স্বীকারটা করতে হয়, কারণ তারা সেই স্বাধীনতা বিরোধী আছে যেহেতু। কিন্তু আমি জাস্ট আপনার কাছে একটু ছোট্ট করে বুঝতে চাই, বিএনপি আপনার ভাষায় ভুল করেছে, বিএনপি ভুলের খেসারত দিয়েছে। বিকল্পধারা বাংলাদেশ, আপনার দল 2014 সালের নির্বাচন বয়কট করেছে, 2018 সালের নির্বাচনে গেছে। কি গুণগত পরিবর্তন আনতে পারলেন এই নির্বাচনে অংশগ্রহণ? না, আমরা তো পারি নাই, কারণ বিকল্পধারা তো কোনো রকম বড় কোনো দল নিজেকে এখনো তৈরি করতে পারে নাই। বিকল্পধারা একটা ছোট দল, এবং আমরা তো এই বিএনপির সাথে একসাথেই তো রাজনীতি প্রক্রিয়ার মেরুকরণ শুরু হয়েছিল। তারা কি করলো, তারা স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পর্ক রাখা যাবে না এই প্রশ্নই তো বিভাজনটা হয়ে বি চৌধুরী সাহেবের নেতৃত্বাধীন বিকল্পধারা বেরিয়ে আসলো। এটাই তো ইতিহাস। সেদিন যদি তারা 20টা সিট ধানের শীষের প্রতীকে তারা দিল, আর এদিকে দেখলাম কি যে ডাক্তার কামাল হোসেন নেতৃত্বাধীন যে ঐক্য ফ্রন্টকে তারা সাথে নিয়ে আজকে সুলতান মনসুরকে তারা ধানের শীষ দিল। আজকে সেই সুলতান মনসুর আজকে সরকারের সাথে কিংবা সেই ইয়ের সাথে রয়েছে। এই যে রাজনীতির কিন্তু আপনারা যারা বিকল্পধারা করেন, মানে আমি বিকল্পধারা দল হিসেবে বিকল্পধারার মূল নেতৃত্ব থেকে শুরু করে জামাতের সঙ্গে সম্পর্ক কি নিয়ে বিতর্ক কেন হবে? কারণ জামাতের সঙ্গে তখন তো বিকল্পধারার এই নেতৃত্ব বিএনপির সঙ্গেই ছিল, জামাতের সঙ্গে যখন বিএনপি ঐক্যবদ্ধ। আপনি আমাকে তো সময় দিবেন না, ইতিহাস বলতে গেলে আমি আমার প্রশ্ন, এই প্রশ্নে তো কোনো ভুল নেই। আমি তো ইতিহাস থেকে বলছি যে তখন তো তারা বিএনপি করতেন এবং তারা বিএনপির নেতৃত্বেই ছিলেন, এবং তখনই আসলে জামাতের সঙ্গে ঐক্যটা হয়।
হ্যাঁ, জামাতের সাথে ঐক্য হয় এবং তখনই রাষ্ট্রপতি পদ থেকে বি চৌধুরী সাহেবকে বের করে রেল লাইন দিয়ে তাকে দৌড়ানো হয়। এই ইতিহাসটাও সাথে সাথে আপনি বলে না। এক, দুই, জিয়া রহমানের সময় থেকেই কিন্তু এই জামাতের স্বাধীনতা বিরোধীদের পক্ষে বিপক্ষে নিয়ে একটি আন্তদলীয় দলের ভিতরে একটা মনস্তাত্ত্বিক একটা ছিল। আমরা যারা ছাত্র রাজনীতি করতাম আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সবসময় কথা বলেছি, আমরা সবসময় এই স্বাধীনতা বিরোধীদের পক্ষে কথা বলেছি। এটা ইনার পলিটিক্স স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে বলেছেন, পক্ষে না। কথা বলে আর আমি সময় নষ্ট করতে চাই না। আমি সেটা বলতে চাই যে আজকে বি চৌধুরী সাহেবের মতো আপনি তাকে যাই বলেন, উনি তো আমি কিছু বলছি না, আমি জাস্ট ইতিহাসের অংশটা বলছি যে আপনি বলছেন যে এই কারণে বেরিয়েছেন, আমি বলতে চাইছি যে আপনারা থাকতেই তো ঐক্যটা হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই। তারপরে তার সেই ঐক্যই আবার তাদেরকে কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে তাকে পদচ্যুত করে কিংবা পদত্যাগ করে তাকে রেল লাইনে তাকে দড়িয়ে তার বাড়ি ঘরে আগুন দেওয়া ইত্যাদি ইতিহাসও আছে। সুতরাং বিএনপির অতীত কার্যক্রমে যে আপনি গঙ্গায় ধোয়া তুলসী পাতা এই কথা তো বলতে পারবো না। যাই হোক, আমি এইসব কথা বলে আজকের আমার এই আপনি নিশ্চয়ই শুনছিলেন আমি মিস্টার আব্দুল সালামের সঙ্গে বিএনপির বিষয় নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমি একটু বলতে দেন। আমার কথা হলো কি, আজকে রাজনীতিতে শেষ করতে হবে আমাকে, প্লিজ। সংস্কার আনতে হবে এবং আজকে রাজনীতিতে সেই রাজনৈতিক ব্যবস্থাপনায় বলেন, নির্বাচনী ব্যবস্থাপনায় বলেন, আজকে যদি আমরা রিফর্ম না আনি একটা ঐক্যবদ্ধভাবে, আজকে সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে করার। আর আমরা আসুন 50 বছরের না, এটা শেষ করতে দেন, 50 বছরের এইটা আমরা যাতে একসাথে পালন করি এবং বঙ্গবন্ধুকে অন্তত স্বীকৃতিটা দেই। তারপর এই জায়গায় যাতে আমরা কোনো বিভাজনের দেয়াল তৈরি না করি, এটাই হলো মূল কথা। না, ওনার এটার সাথে তো কোনো দ্বিমত নাই। আমরাও তো চাই যে 50 বছরের স্বাধীনতার আজকের এই বিজয় আমরা সবাই একসাথে যাতে পালন করতে পারি, যার যতটুকু অবদান আছে ততটুকু যাতে আমরা স্বীকার করি। এই ব্যাপারে তো এই ব্যাপারে অন্তত আমাদের কোনো দ্বিমত নাই। প্রশ্নটা হলো যে রাজনীতিতে যায় জামাতকে আর আওয়ামী লীগের দায় কেন উনি নিতে যাবে? আমি তো জানি না কেন নিতে যাবে, পার্টনার সেই কারণে নিতে পারে। ঠিক আছে, আমি যেটা বলতেছি যে জামাতকে আওয়ামী লীগও তার সময় অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করছে, বিএনপিও সময় অনুযায়ী ব্যবহার করে। যেমন জামাতকে এখনো আওয়ামী লীগ ব্যবহার করতেছে, কারণ জামাতের এত কিছু বলতেছে, তাহলে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে না কেন? তারা পার্লামেন্টের এত বিল আনতে পারলো, মানে একেবারে কেয়ারটেকার গভর্নমেন্টের বিল বাতিল করে দিতে পারলো, ভোটিং রাইট পর্যন্ত খর্ব করে দিতে পারলো, তাহলে এত কিছু বলে, তাহলে জামাতকে বাতিল করে না কেন? এটাকে একটা রাজনীতির মানে ট্রাম্প কার্ড হিসাবে তারা ব্যবহার করে। কাজে এটা বিএনপির উপরে চাপাই দেওয়া। আমরাও তো স্বাধীনতার পক্ষের কথাই বলি, স্বাধীনতার বিপক্ষের কথা বলে বাংলাদেশের রাজনীতি করার এটা তো কোনো মানেই হয় না বা কোনো সুযোগই নাই, এটা আমি বিশ্বাসও করি না। তো এখন সবচেয়ে বড় কথা হলো যেটা যে বলেন যে ভুল করছে, 14 সালে বিএনপি ভুল করছে, 18 সালে তা আওয়ামী লীগ কি সঠিক করছে? বিএনপি যদি ভুল করে থাকে আওয়ামী লীগ কি সঠিক করছে? আজকে এই জন্য তো বললাম যে যত কিছুই হোক, এখনো যে বাংলাদেশের একটা এই পার্লামেন্ট যে একটা নির্বাচিত পার্লামেন্ট না বা জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট না, এটা সারা পৃথিবী অন্তত বলে, বাংলাদেশের মানুষও সেটা বলে। এবং এটা থেকে এটার দায়টা বর্তমান প্রধানমন্ত্রী বলেন বা আওয়ামী লীগ, এটা থেকেও কোনোভাবেই তারা এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এইখান থেকে বের হয়ে আসার জন্য ওনাদেরকেও চেষ্টা করতে হবে। না করতে হলে এটার দায়টা ওনাদের কাঁধেই যাবে। ওই যে আমি যেটা বললাম যে ইতিহাস কাউকে ক্ষমা করে না, যে ইতিহাস যেখানে যার যতটুকুই আছে ইতিহাসে ওই জায়গায় তাকে নিয়ে যাব। ওই জায়গায় আজকে না হইতে পারে, আজকে আমি জোর করে পৃথিবীর ইতিহাসে এরকম অনেক দেখা যায় একসময় খুব পপুলার গভর্নমেন্ট, তার পরবর্তী পর্যায়ে সে স্বৈরাচার হয়ে তার পতনটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখছি। তো কাজে আমরা চাই না, আজকে আমরা এইটা বলবো যে আজকের এই বিজয় মাসের এই সময় আইসা বলবো যে সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমাদের দেশটা, এই দেশটাকে ঠিক সঠিকভাবে পরিচালনা করার জন্য আসুন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেই এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই সুযোগটা আমরা। আব্দুল সালাম, ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শকের বিজয়ের মাসের প্রথম দিন আমরা কথা বলছিলাম এবং একথা ঠিক যে বাংলাদেশ অনেক এগিয়েছে,
কিন্তু অনেক দূর এগোতে পারতো, কারণ বাংলাদেশের সমমানের দেশ ৭১-এ যারা ছিল তারা অনেকই এগিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, অনেক স্বপ্নই এখনও অধরা, স্বপ্নটা স্বপ্নই, কখনো কখনো দুঃস্বপ্নের মতো মনে হয়। বিশেষ করে সাম্যের প্রশ্নে, মানুষের মর্যাদার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে বিষয়গুলো অনেক বড় প্রশ্নবিদ্ধ এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে। এবং এর দায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব কম বেশি সকলকে নিতে হবে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, সকলকেই নিতে হবে। এবং তার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তারা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা, দেশের মানুষের কথা ভাবতে পারতেন, একটা আদর্শ অবস্থান বজায় রাখতে, এবং আদর্শিক অবস্থানের সঙ্গে সঙ্গে সবসময় দেশ সবার উপরে, এই ভাবনাটা যদি তাদের মধ্যে কাজ করতো, তাহলে এই সংকটগুলো এখনো পর্যন্ত জিয়ে থাকতো না, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হতো এবং সেটি টেকসই হতো। আমরা আশা করব যে এই ব্যক্তি, গোষ্ঠী, দলীয় স্বার্থের ঊর্ধ্বে আমাদের উঠে রাজনৈতিক নেতৃত্ব চিন্তা করতে শুরু করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।